নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতিকে চাচ্ছে আন্দোলনকারীরা, গভীর দুশ্চিন্তায় ভারত। ইসরায়েলি চরমপন্থী মন্ত্রীদের শাস্তি এবং তেল আবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা ইউরোপীয় কমিশনের। কাতারে ইসরায়েলি হামলা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা নিয়ে রাশিয়া গালফ কোঅপারেশন কাউন্সিলে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নেপালে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে তারা এ নাম প্রস্তাব করেন। হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগে নেপালি গণমাধ্যমগুলো জানিয়েছিল যে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ ওরফে বালেনকে প্রধানমন্ত্রী হিসেবে চায় বিক্ষোভকারীরা। তবে বালেন শাহ নিজেই সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছেন। সম্প্রতি ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে নেপালে বিক্ষোভে ২১ জন নিহত হন। পালিয়ে যান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নতুন সংবিধান, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব এবং বিগত ৩ দশকের রাজনৈতিক দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি জানিয়েছে নেপালের জেনারেশন জি এর তরুণরা। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এসব তথ্য জানিয়েছে। একই সঙ্গে বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি এবং তাদের পরিবারকে সম্মান ও সহায়তার প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীরা। তারা এক বিবৃতিতে জানিয়েছে, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্য। নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতায় গভীর দুশ্চিন্তায় আছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি বলেছে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী। কাঠমান্ডু গেল বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ২০২২ সালে শ্রীলঙ্কার অভ্যুত্থানের চিত্র স্মরণ করিয়ে দিয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেছেন। ভারতীয় বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বলেছেন, ভারত বৃহৎ শক্তি হওয়ার স্বপ্নে মগ্ন, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে আগের প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খাইবার পাখতুনখোয়ায় ১৯ জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গেল ৯ ও ১০ সেপ্টেম্বর ৩টি অভিযানে ভারতীয় প্রক্সি ফিতনা আল খাওয়ারিজের ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার মোহাম্মদের গুলুনো এলাকায় গোলাগুলিতে ১৪ জন নিহত হয়েছেন। উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্তখেল এলাকায় আরও ৪ জনকে হত্যা করা হয়েছে। বান্নু জেলায় এক সংঘর্ষে আরও একজন সন্ত্রাসী নিহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় একদিনে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। বুধবার ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি মারা গেছেন ৬৪,৬৫৬ জনেরও বেশি। ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার এ হামলা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিছু ইসরায়েলি বিমান পিছু হটেছে। এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ নিতে এ আঘাত হানা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কাতারের দোহায় ইসরায়েলের বিমান হামলার বিষয়ে টেলিফোনে কথা বলার সময় এই বাক্য বিনিময় হয়। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নেতানিয়াহুর প্রতি তীব্র হতাশা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েল আগে জানায়নি, মার্কিন সামরিক বাহিনী তাকে এ হামলার খবর জানিয়েছে। জবাবে নেতানিয়াহু বলেছেন, হামলার সুযোগ খুবই সীমিত সময়ের জন্য ছিল, তিনি সেই সুযোগ কাজে লাগিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছেন, ট্রাম্প ক্রমেই নেতানিয়াহুর উপর বিরক্ত হয়ে উঠছেন।
হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার গ্রেটার ইসরায়েল গড়ার পরিকল্পনার অংশ। এই আগ্রাসন ইসরায়েল আমেরিকার যৌথ পদক্ষেপ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বুধবার বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। লেবানন সম্পর্কে তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের পক্ষেই কাজ করছে, তারা লেবানন দখল করতে চায়। প্রসঙ্গত, মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের আবাসিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত সহ্য করবে না। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রীদের শাস্তি এবং তেল আবিবের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বুধবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে তিনি এ ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাধাগ্রস্ত করার চেষ্টার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাষণে ভন ডার লিয়েন জানিয়েছেন, ইইউ ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী এবং ফিলিস্তিনের সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে, ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বুধবার বলেছেন, ইউরোপীয় মিত্ররা চাইলেই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা করতে পারে। কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই হামলা গ্রহণযোগ্য নয়। এ সময় ইউরোপীয় কাউন্সিল সভাপতি অ্যান্তোনিও কোস্তা বলেছেন, ইসরায়েল বন্ধুদের কথা শুনছে না, ইউরোপীয় ইউনিয়ন নির্লিপ্ত থাকতে পারে না। সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মিশর, তুরস্ক, লেবানন, ইরান, সৌদি আরব ও সিরিয়া সহ একাধিক দেশ এ হামলার নিন্দা জানিয়েছে। এ ঘটনায় অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এদিকে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনায় বুধবার তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, এটি দুর্ঘটনা বা ভুল নয়। ইউরোপীয় কাউন্সিল সভাপতি অ্যান্তোনিও কোস্তা বলেছেন, ইউরোপ পোল্যান্ডের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, তার দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সংঘাতের মুখোমুখি হয়নি। সম্প্রতি পোল্যান্ডের আকাশে বেশ কিছু রুশ ড্রোন প্রবেশ করে। রাশিয়া জানিয়েছে, পোল্যান্ড তাদের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা। রাশিয়া গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি কৌশলগত সংলাপে বৈঠকে অংশ নিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বুধবার সোচিতে এ বৈঠক রাশিয়া ও জিসিসি সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে। সংলাপে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের প্রতিনিধিরা উপস্থিত আছেন। রাশিয়া জানিয়েছে, পারস্পরিক আস্থা বাড়িয়ে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করাই এ বৈঠকের লক্ষ্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ের প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।